বন্ধুরা, এই যে শীতকালীন বোরো ধান বা এই যে ইরি ধান যেটা আমরা বলে থাকি, সেই যে বোরো ধানটা আমরা বীজতলাটা কীভাবে তৈরি করব এবং কী প্রসেসে তৈরি করলে সবথেকে ভালো হয়। কারণ এই যে বোরো ধানের বীজতলাটা সঠিকভাবে যদি আমরা তৈরি না করতে পারি, কিন্তু তাহলে কিন্তু আমাদের যেই বিচনটা কিন্তু ভালো হয় না। কারণ বিচনটা অনেক সময় হয় কি, আমাদের অনেক কৃষকের দেখি যে বিচনটা পরে এরকম চকচক হয়ে জায়গায় জায়গায় মরে যায় এবং তারা সঠিক পরামর্শ না জানার কারণে কিন্তু বিচনটা আর করতে পারে না। তো বন্ধুরা, এই যে শীতকালীন এই যে এখন দিন দিন ঠান্ডা পড়বে, আপনারা এই যে বোরো ধানের বীজতলাটা কীভাবে তৈরি করবেন, যারা অলরেডি তৈরি করে ফেলেছেন এবং যারা তৈরি করবেন ভাবছেন, তো অবশ্যই ভিডিওটি দেখবেন যে বোরো ধানের বীজতলাটা কীভাবে তৈরি করলে সঠিক পরামর্শটা পেতে পারেন। কারণ বোরো ধানের বীজতলাটা যদি সঠিকভাবে না তৈরি করেন, তাহলে কিন্তু বিচনটা ঠিকমতো করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা করছি কারণ আমার সাউন্ডটা হয়তো আপনারা বুঝতে পারছেন, যারা আমাদের পুরনো দর্শক আছেন, সাউন্ডটা আমার খুব সর্দি, তো এই কাজের ইয়েতে ঠান্ডার ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে আমার সর্দি লেগে গেছে, তাই সাউন্ডটা একটু অন্যরকম হচ্ছে। তো যাই হোক, কষ্ট করে শুনে নেবেন, অসুবিধে নেই। তো চলুন এবার মূল বিষয়টা আলোচনা করা যাক। তো বন্ধুরা, এই যে বোরো ধানের বীজতলাটা আপনারা সঠিক নিয়মে যদি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু বোরো ধানটা ঠিকমতো, এই বিচনটা ঠিকমতো হয় না। তো আপনারা প্রথমে আমি একটা কথা বলে দিই, যে বোরো ধানের বীজতলাটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 1.5 বিঘা মাটির বীজতলা তৈরি হচ্ছে 33 শতকের বিঘা হিসাবে। এই যে বীজতলাটা তৈরি হয়েছে এবং এই যে সার দেওয়ার প্রসেসটা আগে আমি 1 নম্বরে বলে দিই। কারণ এখানে যদি সার দেওয়ার প্রসেসটা ঠিকমতো না করতে পারেন, তাহলে কিন্তু এর কারণেই এর কিছু কারণেও কিন্তু আমাদের যে বীজটা মারা যায়, যে বিচনটা ছোট ছোট অবস্থায় কিছু মারা যায়। আমি দেখি আমাদের এই এরিয়ার কথা বলছি, আমাদের দক্ষিণ দিনাজপুরের কথা বলছি, এই আমাদের এরিয়াত কিন্তু এটা একদম মারাত্মক রোগটা, মানে রোগ বলতে এটা ভুল, ট্রিটমেন্টের কারণে বিচনটা মারা যায়। তো সেটা আপনাদের আজকে আমি দেখিয়ে দিব। তো এখন বিষয়টা হচ্ছে যে সারটা আপনারা কী প্রসেসে সারটা দেবেন, সেটা আপনাদের এবার দেখিয়ে দিব। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা এবার যে প্রিপারেশনের সারটা দিচ্ছি জমিতে, সেটা এবার আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে আমরা এবার কি কি সার দিচ্ছি। তো আমরা এবার দিচ্ছি এখানে সিঙ্গেল সুপার ফসফেট 1 বস্তা 33 শতকের বিঘাতে, যেহেতু এখানে 1.5 বিঘা আছে। এই যে দেখুন, আমাদের সিঙ্গেল সুপার ফসফেট এখানে দিব আমরা 1 বস্তা দিব। আমরা এখানে সারটা সিঙ্গেল সুপার ফসফেটটা যেটা দিব, আমরা এটা শুধু একবার 1 বস্তায় দিব এখন। আদার্স কিন্তু এর সাথে যে মিশ্রণটা লাগে ইউরিয়া পটাশ, সেটা কিন্তু আমরা এখন দিব না। তো এখন কথাটা হচ্ছে, আপনারা কিন্তু সারটা কিন্তু আরেকটা প্রসেসও দিতে পারেন। সেই প্রসেসটা হলো যে আপনারা ধরেন শতকের কথা বলি, এখানে এইভাবে বললে হবে না, আপনারা 2 শতকে বলি। 2 শতকে হলে প্রিপারেশনটা মিশ্রণ করার আপনাদের সুবিধা হবে। আপনারা 2 শতকে 4 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, 1 কেজি ইউরিয়া এবং 1 কেজি পটাশ ভালোভাবে মিশ্রণ করে ছড়িয়ে দিবেন। এবং এতে আরেকটা বিষয় আছে, আপনারা যদি জমিতে গোবর না দেন, তাহলে কিন্তু এর সাথে আপনারা জৈব আপনারা দিতে পারেন। জৈব যেমন টাস্কো কোম্পানির আছে, সুশাল ডায়মন্ড আছে, আরও অনেক আছে, সেইগুলো কোম্পানির আপনারা জৈব আপনারা ধরে নেন এই শতকে 1 কেজি করে সেটার সাথে মিশ্রণ করে ছড়িয়ে দিতে পারেন। তো এখানে আমরা যেটা আপনারা প্রসেসটা আমাদের দেখতে পাচ্ছেন, যেটা আমরা শুধু সিঙ্গেল সুপার ফসফেটটা দিচ্ছি, ইউরিয়া পটাশটা দিচ্ছি না কেন, তার কারণটাও একটু বলে দিই। এই যে আমাদের জমিটা দেখুন চাষ দেওয়া হয়ে গিয়েছে, এই জমিটাতে এখন আমরা এই যে যেটা নাড়া টাড়া খড় টড় থাকে, সেটা আমরা ফসফেটটা দিয়ে একটা চাষ দিয়েছি। তারপরে এই যে ফসফেটটা এখন ছড়িয়ে দিব। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আরেকটা ভালোভাবে চাষ দিয়ে শুধু ফসফেটটা দিয়ে একটু ওই নাড়া টাড়াগুলো যেগুলো আছে, সেগুলো একটু পচে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা এখানে কিন্তু মিশ্রণটা এখনও দেইনি। আপনারা চাইলে একবারও দিতে পারেন। আর আমার এই ভিডিওর মতো যদি আপনারা করতে চান, তাহলে আপনারা মিশ্রণটা ইউরিয়া এবং যেটা পটাশটার ভাগটা থাকবে 2 শতক হিসাবে 4 কেজি হিসাবে 1 কেজি ইউরিয়া 1 কেজি পটাশ, সেটা আপনার জমি পরিমাপ করে কত আপনার জমি 1 বিঘা না 2 বিঘা, সেটা আপনারা মাপ করে সেটা দিবেন। সেটা দিবেন কখন, সেটা কাদা করার সময়। এখন এই জমিটা চাষ এই ভালোভাবে এরপরে চাষ টাস করে দেওয়ার পর 2-4টা যদি নাড়া টাড়া থাকে, সেটা একটু ফেলে টেলে দিয়ে তারপর আমাদের কিন্তু বীজতলাটা তৈরি হয়ে যাবে।
আরেকটা কথা বলে দেই বন্ধুরা, যদি আপনারা যদি গোবর দেন, এবং এখন তো গরু বাছুর তেমন নেই, গোবর যদি আপনারা দিয়ে থাকেন, আমরা যে প্রসেসে গোবরটা দিয়েছি, সময়ের ব্যস্ততা আপনারা তো জানেন যে কৃষিকাজ কতটা ব্যস্ততার কাজ করে শেষ নেই। আমরা এখানে গোবরটা হলো আগেই দিয়েছিলাম ধান কাটার সময়, সেই সময় ভিডিওটা করতে পারিনি। গোবরটা কিন্তু অবশ্যই যে শুকনা গোবরটা দিবেন আপনারা, কিন্তু কাঁচা গোবর দিবেন না। আপনারা দেখবেন যে গোবর খালে দেখবেন যে কিছু সাইডে পুরনো গোবর যেটা থাকে সেটা কিন্তু দিয়ে রোদ্রে একদিন ছড়িয়ে দিয়ে থাকলে, আমরা এর আগে একটা আলুর ভিডিওতে দেখিয়েছিলাম যে গোবরটা আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন। সেই ভিডিওটা আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। গোবরটা কিন্তু সুন্দরভাবে একদিন রোদ খুইয়ে নিলে কি ভালো হয়, পুরাতন গোবর তবুও, কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কাঁচা গোবর দিতে যাবেন না। কাঁচা গোবর দিলে কিন্তু পিছনের ক্ষতি হয়। যেটা পুরাতন গোবর থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনারা হয়তো শতকে ধরে নেন 1 কেজি করে টাস্ক হোক, যেটা আপনারা জৈব সার দোকান থেকে পেয়ে যাবেন, যেটা আপনাদের এরিয়া অ্যাভেলেবেল আছে, সেটা আপনারা নিয়ে দিয়ে দিতে পারেন। এবং এই যে জমিটা ভালোভাবে আপনারা চাষ করে নেবেন, তাহলে আমাদের বীজতলা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই যে বোরো ধানটা এখন বীজতলা আমাদের মোটামুটি আরেকটা চাষ দিলে তৈরি হয়ে যাবে। এরপরে যেগুলো কাজ আছে, যেমন ধানের বীজটা আপনারা শোধন কিভাবে করবেন, এবং শোধন করা কিন্তু আবশ্যিক দরকার। এবং অঙ্কুরটা আপনারা ঠিকমতো অনেকেরা করতে পারে না, যেটা অঙ্কুরটা গজাতে পারে না, সেটা আপনাদের যেটা আমরা জাগ দিয়ে অঙ্কুরটা বের করি, সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, একদম ডাইরেক্ট দেখাবো। কারণ আমি ওই করবো না যে আপনারা ডাইরেক্ট দেখাবো যে কী প্রসেসে করলে বিচনের ধানটা যেটা প্রত্যেকটা মিস হবে না, একদম অঙ্কুরটা সম্পূর্ণ বেরোবে। এবং তাহলে হয় কি, বীজটা মানে ভালোভাবে হয়। কারণ ধানটা যদি আমরা এখানে বেশি নেই, তাহলে ধান ফেলবো বেশি, আর সব অঙ্কুর না বেরোলে আমাদের কিন্তু অনেক লস হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সকল কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে কৃষকেরা এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। কারণ আমাদের এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন। কারণ এই যে বোরো ধান চাষ করে কৃষকেরা উন্নতি হোক, এটা আমার মূল লক্ষ্য। কারণ কৃষকেরা যদি উন্নতি করতে পারে, তাহলে তো আমাদের একটা গর্ব, আমাদের দেশের গর্ব। যে কৃষকেরা উন্নতি যদি না করে, তাহলে কিন্তু দেশেরও উন্নতি কখনোই সম্ভব নয়। কারণ কৃষি উন্নতি হবে, তবেই আমাদের কিন্তু দেশের উন্নতি করা সম্ভব। তো বন্ধুরা, এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। নমস্কার।